মাত্র ৬,০০০ টাকা মাইনের সামান্য এক ব্যাংক কর্মচারী যে প্রতিদিনের জীবন সংগ্রামের সাথে লড়তে লড়তে দিশেহারা হয়ে পড়ে। পরিবারের খরচ চালাতেও তাকে অন্যের কাছে হাত পাততে হয়। কিন্তু একদিন এমন কিছু ঘটে যা তার জীবন সম্পূর্ণ বদলে দেয়। কয়েক বছরের মধ্যে সে দাঁড় করিয়ে ফেলে ১০০ কোটি টাকার বিশাল সাম্রাজ্য। কিন্তু প্রশ্ন হচ্ছে, হঠাৎ করে তার কাছে এত বিপুল টাকা এলো কিভাবে? তার সাফল্যের পেছনে কি কঠোর পরিশ্রম ছিল, নাকি ছিল এমন কিছু মাস্টার প্ল্যান যা সত্যিই অবিশ্বাস্য? তো বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের এই অসাধারণ মুভিটি শুরু হয় ১৯৯২ সালে বোম্বেতে, যেখানে ভাস্কর নামে এক লোক তার মর্নিং ওয়াক শেষ করে বাড়ি ফিরছিলেন। তখন হঠাৎ সিবিআই অফিসার লক্ষ্মণ এবং তার টিম ভাস্করের বাড়িতে অভিযান চালায় এবং তাকে গ্রেপ্তার করে। সিবিআই অফিসার ভাস্করকে মাগাদা ব্যাংকে নিয়ে আসে, যেখানে ভাস্কর ক্যাশিয়ার ছিল। অফিসার ভাস্করকে বলে, এই ব্যাংকে একটি বড় স্ক্যাম হয়েছে, যা তদন্ত করতে আমরা এখানে এসেছি। এদিকে ভাস্করের স্ত্রী সুমতি তাকে ফোন করে জানায় যে কিছু সিবিআই অফিসার তাদের বাড়িতে তল্লাশি চালাচ্ছে। ভাস্কর তার স্ত্রীকে চিন্তা করতে মানা করে এবং অফিসারদের তাদের কাজ করতে দিতে বলে। এরপর ভাস্কর আমাদেরকে নিজের সম্পর্কে বলতে শুরু করে। ভাস্কর মাগাদা ব্যাংকের একজন সামান্য কর্মচারী ছিল, যার মাসিক বেতন ছিল মাত্র ৬,০০০ টাকা এবং সে ব্যাংক থেকে ৩৬,০০০ টাকা ঋণও নিয়েছে। ভাস্কর প্রতিদিন তার স্কুটারে সময় মতো ব্যাংকে পৌঁছায় এবং সিনিয়রদের দেওয়া সমস্ত কাজ সম্পূর্ণ সততার সাথে পালন করে, এই আশায় যে তারও একদিন প্রমোশন হবে, যার মাধ্যমে সে তার পুরো ঋণ শোধ করতে পারবে। তখনকার দিনে কম্পিউটারের খুব একটা প্রচলন না থাকায় ব্যাংকের সমস্ত কাজ কর্মচারীদের হাতে ম্যানুয়ালি করতে হতো এবং ৬ মাস অন্তর কম্পিউটারে এন্ট্রি দেওয়া হতো। ভাস্করেরও সাম্বা নামের এক ঘনিষ্ঠ বন্ধু ছিল, তারা একে অপরের শৈশবের বন্ধু। কিন্তু ভাস্কর পড়াশোনায় ভালো করে ব্যাংকের চাকরি পেয়ে যায়, আর সাম্বা সেখানে কেরানির কাজ করত। এর পাশাপাশি ভাস্কর কিছুটা বাড়তি আয়ের জন্য ব্যাংকে আসা গ্রাহকদের আবেদনপত্রও পূরণ করত। একদিন অ্যান্টনি নামের এক লোক ভাস্করের ব্যাংকে ২ লাখ টাকা ঋণ নিতে আসে। ভাস্কর তাকে সিকিউরিটির বিষয়ে জিজ্ঞেস করলে অ্যান্টনি বলে যে তার কাছে বন্ধক রাখার মতো কিছুই নেই, তাই ভাস্কর তাকে ঋণ দিতে চায় না। পরিবারের কথা বলতে গেলে ভাস্করের বাবা একসময় সিএ ছিলেন, কিন্তু তার বন্ধু তার সাথে টাকা নিয়ে অনেক বড় প্রতারণা করে, যার কারণে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। এরপর থেকে তিনি না কারোর সাথে কথা বলেন, না কোনো কাজ করেন, শুধু চেয়ারে বসে চুপচাপ চা খায় আর খবরের কাগজ পড়ে। আর ভাস্করের মা তার শৈশবেই মারা যায়, যার কারণে ছোট ভাই বোনের দায়িত্ব ভাস্করের উপরে এসে পড়ে। ভাস্করের স্ত্রী সুমতি তার বাবা মায়ের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে ভাস্করকে বিয়ে করে। ভাস্করের বেতন খুব সামান্য হওয়ায় সুমতির বাবা মা তাকে খুব নিচু চোখে দেখতেন। ভাস্কর এবং সুমতির একটি ছোট ছেলেও রয়েছে এবং সুমতির স্বপ্ন ছিল ভাস্কর যেন ব্যাংক থেকে ঋণ নেয়, যাতে সে তার নিজের আচারের ব্যবসা শুরু করতে পারে। কিন্তু ভাস্কর তাকে বোঝায় আগে পুরনো ঋণ শোধ করতে হবে, তারপর নতুন ঋণ নেওয়ার কথা সে ভাববে। ভাস্করের স্যালারি কম থাকায় সে পাড়ার প্রায় সব মানুষের কাছ থেকে ধার নিয়ে চলতো। এর কারণে ভাস্করকে চুপচাপ সবার নজর এড়িয়ে অফিসে যাতায়াত করতে হতো। একদিন অ্যান্টনি ভাস্করকে বলে যে একটি জাহাজ মালয়েশিয়া থেকে ভারত এসেছে, যেখানে তিনি অনেকগুলো টিভি অর্ডার করেছেন। সে ইতিমধ্যে ৫০,০০০ টাকা অ্যাডভান্স করেছে এবং বাকি টাকা তাকে টিভি ডেলিভারির সময় দিতে হবে। অ্যান্টনি ভাস্করকে ২ লক্ষ টাকা দেওয়ার জন্য অনুরোধ করে, কারণ যারা তাকে টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল তারা হঠাৎ বেঁকে বসেছে আর ভারতে টিভির চাহিদা দিন দিন বাড়ছে। অ্যান্টনি বলে, স্যার, যদি আপনি আমাকে ২ লাখ টাকা দেন তবে আমি টিভি বিক্রি করে ব্যাংকের টাকা সুদ সমেত পরিশোধ করে দেব। এসব শোনার পর সাম্বা ভাস্করকে বলে যে তোর শালাবাবু রিয়েল এস্টেটের লাইনে আছে না, তার সাথে কথা বলে দেখ যদি সে তোকে কিছু টাকা দিয়ে সাহায্য করতে পারে। যদি টিভি বিক্রি করে লাভ হয় তবে অ্যান্টনি ভাইও আমাদের লাভের কিছু অংশ দিবে। যদিও ভাস্কর তার শালাবাবুর কাছ থেকে সাহায্য নিতে মোটেও পছন্দ করে না, তবুও ভাস্কর বলে যে ঠিক আছে, আমি চেষ্টা করব। পরের সিনে আমরা দেখতে পাই পাটেল নামের এক লোক পুরো পাড়ার সামনে ভাস্করের শার্টের পকেট ছিঁড়ে ফেলে, এমনকি তার স্কুটারটিও কেড়ে নেয় আর বলে আগে ধার করা টাকা শোধ কর, তারপরে সে তোর স্কুটার নিয়ে যাস। এতে ভাস্কর খুব অপমানিত হয়, কিন্তু সে কিছুই করতে পারে না। পরের দিন ভাস্করের কাছে অফিসে ট্যাক্সি করে যাওয়ার মতো টাকাও ছিল না, তাই বেচারা পায়ে হেঁটে অফিসে পৌঁছায়। ব্যাংকে পৌঁছে ভাস্কর আরেকটি ধাক্কা খায় যখন সে জানতে পারে যে প্রমোশন তার পাওয়ার কথা ছিল তা অন্য কোনো কর্মচারীকে দেওয়া হয়েছে এবং ব্যাংকের সমস্ত কর্মচারীও এই খবরে অনেক দুঃখ পায়, কারণ তাদের মনে হয়েছিল যে এই প্রমোশন নিশ্চিত ভাস্করকে দেওয়া হবে। ভাস্কর সাম্বার কাছে জানতে পারে এরিয়া ম্যানেজার প্রমোশনের জন্য তার নাম রিকমেন্ডই করেনি। তখন রাগান্বিত হয়ে ভাস্কর ব্যাংকের এরিয়া ম্যানেজারের কাছে গিয়ে বলে, স্যার, আমি দিনরাত কঠোর পরিশ্রম করেছি, পরপর ৩ বার ব্যাংকের বেস্ট এমপ্লয়ি অব দ্য ইয়ারও হয়েছি, আমি আমার মান্থলি টার্গেটও সময় মতো পূরণ করি,
কিন্তু আপনি একজন বাঙালি হয়ে শুধুমাত্র একজন বাঙালিকেই প্রমোশন দিয়েছেন। এই কথা শুনে ম্যানেজার ভাস্করকে ধমক দিয়ে বলেন, আমি তাকে তার যোগ্যতার ভিত্তিতে প্রমোশন দিয়েছি, বাঙালি বলে নয়। আর তুমি তো ব্যাংকে আসা গ্রাহকদের অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করে এতদিন নিজের পকেট ভারী করেছো। যদি এই বিষয়টি জিএম স্যার জানতে পারে তবে তোমাকে নিশ্চিত চাকরি থেকে বরখাস্ত করা হবে। এই কথা শুনে ভাস্করের চোখ মুখ শুকিয়ে যায়। বেচারা কাঁদতে কাঁদতে ম্যানেজারকে জিএম এর কাছে অভিযোগ না করার জন্য অনুরোধ করে। কিছুক্ষণ পর ভাস্কর স্বাভাবিক হয়ে যায় এবং স্বাভাবিকভাবে তার কাজ শুরু করে। সন্ধ্যায় ভাস্কর এবং সাম্বা ক্যাফেতে বসে চা খাচ্ছিল। তখন অ্যান্টনি আবার ভাস্করের কাছে টাকা চাইতে আসে। সে ভাস্করকে বলে, স্যার আজ বাকি টাকা দেওয়ার শেষ দিন, আজকের মধ্যে টাকা না দিলে ওরা সব টাকা নিলাম করে দেবে, এতে আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। তখন ভাস্কর হঠাৎ তার ব্যাগ থেকে 2 লাখ টাকা বের করে অ্যান্টনির হাতে তুলে দেয়। এটা দেখে সাম্বা বিস্মিত হয়ে জিজ্ঞাসা করে কিভাবে সে এত টাকা ম্যানেজ করেছে। আসলে ভাস্কর ব্যাংকের টাকা লকারে রাখার পরিবর্তে তার ব্যাগে করে নিয়ে আসে। যেহেতু আজ শুক্রবার, আগামী 2 দিন ব্যাংক বন্ধ থাকবে। ভাস্কর প্ল্যান করে এই 2 দিনে অ্যান্টনি টিভি বিক্রি করে সব টাকা পরিশোধ করে দেবে। তারপর সোমবার টাকাগুলো সে লকারে রেখে আসবে। সাম্বা বলে, যদি কেউ কিছু জানতে পারে? ভাস্কর বলে, কেউ কিছুই জানতে পারবে না। যদি কেউ জেনেও যায় তবে সর্বোচ্চ আমার চাকরি চলে যাবে। এমনিতে আমি অনেক সমস্যার মধ্যে আছি, যদি চাকরি চলেও যায় সেটা কোনো বড় ব্যাপার হবে না। তারপর অ্যান্টনি বলে, আজকাল ভারতে টিভির চাহিদা দিন দিন অনেক বেশি বাড়ছে, কিন্তু বিদেশ থেকে আমদানির কারণে প্রতিটি টিভির পিছনে প্রচুর ট্যাক্স দিতে হয়, যার কারণে একটি টিভির দাম প্রায় 30,000 টাকা ছাড়িয়ে যায়। তবে আমরা ছোট একটি কৌশল ব্যবহার করে অনেক ট্যাক্স বাঁচাতে পারি। আমরা খুচরা যন্ত্রাংশের নামে টিভি আমদানি করব, যার উপর কোনো ট্যাক্স দিতে হয় না। এরপর আমরা কাস্টমসের লোকেদেরও সামান্য কিছু টাকা দেব, যাতে তারা আমাদের এই কাজে কোনো সমস্যা না করে। এইভাবে আমরা 30,000-এর টিভি 12,000 টাকায় আমদানি করতে পারবো, আর মার্কেটে 24,000 টাকায় বিক্রি করব। কম টাকায় টিভি বিক্রি করায় সব কাস্টমার আমাদের থেকে টিভি কিনবে। এই আইডিয়া ভাস্কর ও সাম্বার বেশ ভালো লাগে। পরের দিন ভাস্কর গভীর রাত পর্যন্ত অ্যান্টনির জন্য অপেক্ষা করে, কিন্তু অ্যান্টনি টাকা নিয়ে ফেরে না। ভাস্কর মনে করে অ্যান্টনি তার সাথে প্রতারণা করেছে। তারপর হঠাৎ অ্যান্টনি এবং সাম্বা ভাস্করের কাছে আসে। অ্যান্টনি হাসতে হাসতে ভাস্করকে বলে, স্যার সব টিভি বিক্রি হয়ে গিয়েছে। অ্যান্টনি 2 লাখ টাকার সাথে লাভের অংশ ভাস্করের হাতে তুলে দেয়। এই খবর শুনে ভাস্কর খুব খুশি হয়ে যায় এবং অ্যান্টনিকে ধন্যবাদ জানায়, কারণ সে যদি সময় মতো টাকা নিয়ে না আসতো তাহলে তার চাকরি এবং সম্মান দুটোই চলে যেত। এরপর সোমবার সকালে ভাস্কর ব্যাংকে গিয়ে সেই 2 লক্ষ টাকা লকারে রেখে দেয়। সেই দিন থেকে ভাস্কর, অ্যান্টনি এবং সাম্বা পার্টনার হয়ে যায়। এরপর থেকে ভাস্কর গোপনে ব্যাংক থেকে টাকা সরিয়ে অ্যান্টনিকে দেয়। অ্যান্টনি টিভি আমদানি করে তা ভালো প্রফিটে বিক্রি করে লাভের অংশ 3 জনের মধ্যে ভাগাভাগি করে নেয়। তারা কাস্টমের লোকেদেরও কিছু টাকা দেয়, যাতে তারা চুপ থাকে। এভাবে ধীরে ধীরে ভাস্কর তার সমস্ত ঋণ পরিশোধ করে ফেলে। কিন্তু তার স্ত্রী সুমতি ভাস্করকে সন্দেহ করতে শুরু করে, হয়তো সে কোনো অপরাধমূলক কাজ করছে। তখন ভাস্কর তাকে শুধু বলে যে সে তার বন্ধুদের সাথে এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছে। ছেলের জন্মদিনে ভাস্কর বিশাল পার্টির আয়োজন করে। সেই পার্টিতে অ্যান্টনি ভাস্কর এবং সাম্বাকে বলে, আমার ছেলে আমেরিকায় চাকরি পেয়েছে, সে আমাকে তার সাথে আমেরিকায় চলে যেতে বলছে। আমি সেখানে গেলে আমার পুরো ব্যবসা বন্ধ হয়ে যাবে এবং আমাকে তার উপার্জনের জীবন নির্বাহ করতে হবে। এখন পর্যন্ত আমি আমার সমস্ত উপার্জন তার পড়াশোনায় ব্যয় করেছি, এখন আমার কাছেও কোনো সঞ্চয় অবশিষ্ট নেই। অ্যান্টনি তাদের বলে, আমার আমেরিকায় যাবার আগে কেননা আমরা একটা বড় কিছু করি, এর থেকে যা লাভ হবে তা আমরা 3 জনের মধ্যে ভাগাভাগি করে নেব। সেই টাকা দিয়ে আমি আমেরিকায় ছোটখাটো ব্যবসা শুরু করব। অ্যান্টনি আরো বলে, এই সপ্তাহে দুবাই থেকে 3টি দামি গাড়ি আসছে, যার কোনো লিগ্যাল কাগজপত্র নেই। এই 3টি গাড়ি ডিলারের কাছে বিক্রি করলে আমাদের ভাগ্য বদলে যাবে, কিন্তু এর জন্য আমাদের 10 লাখ টাকার প্রয়োজন। ভাস্কর বলে, 10 লাখ টাকা অনেক বেশি, ব্যাংকের লোকেদের সন্দেহ হবে। কিন্তু পরবর্তীতে ভাস্করের মুড চেঞ্জ হয় এবং সে এই প্রস্তাবে রাজি হয়ে যায়। পরের দিন ভাস্কর চালাকির সাথে ব্যাংক থেকে 10 লাখ টাকা নিয়ে অ্যান্টনিকে দেয়। এরপর এসব গাড়ির ডেলিভারি নিতে তারা বন্দরে যায়, কিন্তু তারা গাড়ি নিয়ে ডিলারের কাছে এসে জানতে পারে ডিলারকে অন্য কোনো মামলায় পুলিশ গ্রেপ্তার করেছে। এই খবর শুনে 3 জনই হতবাক হয়ে যায়। ভাস্কর চিন্তায় পড়ে যায়, যদি সে সোমবারের মধ্যে 10 লাখ টাকা ব্যাংকে জমা করতে না পারে তবে তার চাকরি তো যাবেই, সেই সাথে তাকে জেলও খাটতে হবে। তখন ভাস্করের মাথায় একটা দারুণ আইডিয়া আসে। সে গাড়িগুলোতে সরকারি নম্বর প্লেট লাগায়, তারপর কিছু ভিক্ষুককে নেতা
বানিয়ে সেই গাড়িগুলোতে বসিয়ে দেয় আর একজন ক্লাব ডান্সারকে হিরোইন বানিয়ে চেকপোস্ট পার করতে শুরু করে। তারা এই কাজ এত নিখুঁতভাবে করে যে কেউ কিছুই বুঝতে পারে না। পুলিশও এগুলোকে ভিআইপি গাড়ি মনে করে বেশি কিছু জিজ্ঞেস করে না। এরপর তারা এই গাড়িগুলি গোয়া নিয়ে খুব ভালো দামে বিক্রি করে। এরপর অ্যান্টনি সবাইকে বিদায় জানিয়ে আমেরিকার উদ্দেশ্যে রওনা হয়। পরের দিন সকালে ভাস্কর টাকা জমা দিতে ব্যাংকে যায়, যেখানে সে দেখতে পায় পুলিশ এবং আরবিআই অফিসাররা ইতোমধ্যে সেখানে এসে গিয়েছে। আসলে ব্যাংকের এরিয়া ম্যানেজার ও সহকারী এরিয়া ম্যানেজার মিলে একটি বড় ধরনের স্ক্যাম করেছে। এটা দেখে ভাস্কর খুব ভয় পেয়ে যায়। সে চিন্তা করতে থাকে কিভাবে এই টাকাগুলো সে লকারে রাখবে। এই সময় ব্যাংকের জিএম ভাস্করের হাতে সুটকেস দেখে জিজ্ঞাসা করে, আরে ভাস্কর, তুমি আজকে সুটকেস নিয়ে কেন ব্যাংকে এসেছো? ভেতরে কি আছে দেখাও তো। ভাস্কর বলে, স্যার, ছুটির দিন বলে গ্রামে গিয়েছিলাম, সেখান থেকে সোজা ব্যাংকে এসেছি। সুটকেস খুললে সেখান থেকে কাপড় বেরিয়ে আসে। আসলে এরিয়া ম্যানেজারকে প্রিজন ভ্যানে উঠানোর সময় সমস্ত লোক যখন ব্যাংক থেকে বেরিয়ে গিয়েছিল, ভাস্কর সুযোগ বুঝে সেই টাকাগুলো নিজের জায়গায় রেখে দিয়েছিল। সবকিছু মিটে যাওয়ার পর ভাস্কর সাম্বাকে বলে, এখন থেকে আমি এইসব কাজ ছেড়ে দেব, কারণ এই কাজে অনেক ঝুঁকি রয়েছে। কিন্তু সাম্বা তার কেরানির চাকরি ছেড়ে দিয়ে পুরোদমে চোরাচালানের কাজে জড়িয়ে পড়ে। ভাস্কর এরই মধ্যে 50 লাখ টাকা সঞ্চয় করেছে। সেখান থেকে সে নিজের জন্য একটি গাড়ি এবং তার স্ত্রীকেও ব্যবসা শুরু করতে কিছু টাকা দেওয়ার চিন্তা করে। কিন্তু একদিন ভাস্করের ছোট ভাই এসে তাকে বলে, আমি লন্ডনের একটি বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি। আমি যদি ভারতে ইঞ্জিনিয়ারিং পড়ি তবে আমার বেতন হবে মাত্র 3000 টাকা, কিন্তু আমি লন্ডন বা আমেরিকায় পড়লে প্রতি মাসে 60,000 টাকা বেতন পাবো। তাই ভাস্কর নিজের টাকা খরচ করে তার ভাইকে লন্ডনে পড়তে পাঠায়। একদিন ব্যাংকের চেয়ারম্যান এসে ভাস্করকে বলে, এরিয়া ম্যানেজার এবং অ্যাসিস্ট্যান্ট এরিয়া ম্যানেজারের জন্য আমাদের ব্যাংকের অনেক বদনামি হয়েছে, এজন্য আমি ব্যাংকে কিছু পরিবর্তন আনতে চলেছি। চেয়ারম্যান ভাস্করকে ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার পোস্টে প্রমোশন দেয় এবং তার বেতন 19,500 টাকা নির্ধারণ করে। এরপর আমাদের প্রেজেন্টে নিয়ে আসা হয়, যেখানে সিবিআই অফিসারের ভাস্করের ব্যাংক স্টেটমেন্ট দেখে চোখ কপালে উঠে যায়, কারণ ভাস্করের ব্যাংক অ্যাকাউন্টে 100 কোটি টাকা পড়ে আছে। লক্ষ্মণ ভাস্করকে জিজ্ঞাসা করে, একজন সামান্য ব্যাংক অফিসার হয়ে আপনার ব্যাংক অ্যাকাউন্টে এত টাকা কোথা থেকে এসেছে? এরপর আমাদের আবার ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়, যেখানে আমরা দেখি যে চেয়ারম্যান যখন ভাস্করকে অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার বানিয়েছিল, তখন তিনি ভাস্করকে বলেন, আমাদের ব্যাংকের কিছু খুব ভ্যালুয়েবল কাস্টমার রয়েছে যারা ব্যাংকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাদের মধ্যে একজন হলো হর্ষা ভাই, অর্থাৎ হর্ষদ মেহতা। আজ থেকে আপনি পার্সোনালি তার অ্যাকাউন্ট দেখাশোনা করবেন। ভাস্কর এতে রাজি হয়ে যায়। পরের দিন হর্ষদ মেহতার এক বিশেষ লোক সুরজ ব্যাংকে আসে এবং ভাস্করের কাছে কিছু নথি হস্তান্তর করে আর বলে যে এইগুলো কাটারিয়া ব্যাংকের বিআর পেপারস। তখন ব্যাংকের পিয়ন নারায়ণ নামের এক এমপ্লয়ির কাছে জিজ্ঞাসা করে, স্যার, এই বিআর এর মানে কি বোঝায়? নারায়ণ তাকে বলে, আমরা যেমন ব্যাংক থেকে লোন নেই, তেমনই একটি ব্যাংকও অন্য ব্যাংক থেকে লোন নিতে পারে, কিন্তু আরবিআই নিয়ম অনুযায়ী একটি ব্যাংক সরাসরি অন্য একটি ব্যাংকে লোন দিতে পারে না। দুই ব্যাংকের মধ্যে অবশ্যই একজন ব্রোকারকে থাকতে হয়। এখানে হর্ষদ মেহতা আমাদের ব্যাংক এবং কাটারিয়া ব্যাংকের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করবে। আমাদের ব্যাংক হর্ষদ মেহতাকে টাকা দেবে, হর্ষদ মেহতা সেই টাকা কাটারিয়া ব্যাংকে দেবে। কাটারিয়া ব্যাংকও লোন পরিশোধ করার সময় একই প্রোটোকল ফলো করবে। আর এই কাজের জন্য একজন মধ্যস্থকারী হিসেবে হর্ষদ মেহতাও কিছু কমিশন পাবে। এরপর ভাস্কর সুরজকে বিআর দিয়ে তাকে তা 2 সপ্তাহের মধ্যে ক্লিয়ার করতে বলে, কিন্তু সুরজ ভাস্করকে ঘুষ দেওয়ার চেষ্টা করে, কিন্তু ভাস্কর বলে না, 2 সপ্তাহ মানে 2 সপ্তাহ। একদিন ভাস্কর হর্ষদ মেহতার ব্যাংক স্টেটমেন্ট চেক করছিল, তখন সে দেখে যে তাতে কোটি কোটি টাকা লেনদেন হয়েছে এবং স্টেটমেন্টে এটাও স্পষ্ট ছিল যে ভাস্করের ব্যাংক অর্থাৎ মাগাদা ব্যাংক হর্ষদ মেহতাকে ঋণ দিয়েছে, কিন্তু হর্ষদ মেহতা সেই টাকা কাটারিয়া ব্যাংকে দিয়েছে এমন কোনো স্টেটমেন্ট সে পায় না। আশ্চর্যের বিষয় হলো হর্ষদ মেহতা কাটারিয়া ব্যাংক থেকেও বিআর নিয়েছে। ভাস্কর ভাবতে শুরু করে আসলে হর্ষদ মেহতা এই দুইটি ব্যাংক থেকে একসাথে ঋণ নিয়ে কি করছে। সে আরো জানতে পারে বিআর নেওয়ার কিছুদিন পরই হর্ষদ মেহতা সব টাকা পরিশোধ করে দেয়। তখন ভাস্কর নিজের মতো করে তদন্ত করা শুরু করে। প্রথমে সে কাটারিয়া ব্যাংকের ম্যানেজারের কাছে যায়। ভাস্কর তার কাছে ব্যাংক স্টেটমেন্ট চাইলে তিনি তা দিতে চান না আর বলেন তাদের অ্যাকাউন্টেন্ট 1 মাসের জন্য ছুটিতে গিয়েছে। ভাস্কর ম্যানেজারের হাতে দামি ঘড়ি আর আংটি দেখে বুঝতে পারে সেও হর্ষদ মেহতার কাছে বিক্রি হয়ে গিয়েছে। এরপর এক লোকের কাছে ভাস্কর জানতে পারে হর্ষদ মেহতা বিআর এর মাধ্যমে ব্যাংক থেকে ঋণ নিয়ে শেয়ার মার্কেটে বিনিয়োগ করে। তিনি খুব কম দামে যে কোনো শেয়ার ক্রয় করে এবং অন্য লোকদেরও তা কিনতে ম্যানিপুলেট করে, এই বলে ভবিষ্যতে শেয়ারটির মূল্য অনেক বেড়ে যাবে। এরপর সবার ইনভেস্টমেন্টের কারণে যখন শেয়ারের মূল্য বেড়ে যেত তখন হর্ষদ মেহতা শেয়ারগুলো বিক্রি করে দিত। এর মাধ্যমে যে প্রফিট হতো তা হর্ষদ মেহতা নিজে রেখে বাকি টাকা ব্যাংকে পুনরায় ফেরত দিয়ে দিত। ভাস্কর প্রথমে এইসব কিছু চেয়ারম্যানকে বলার কথা ভাবে, কিন্তু তখন তার মাথায় এক নতুন ফোন দিয়ে আসে। তাই ভাস্কর নিজেই সুরজের সাথে একটি ডিল ফাইনাল করে। হর্ষদ মেহতা যখনই কোনো
কোনো ব্যাংক থেকে বিয়ার নেবে সেখান থেকে ভাস্করকে 1% কমিশন দিতে হবে এবং কোনো শেয়ার কেনা বা বিক্রি করার আগে ভাস্করকে এই বিষয়ে জানাতে হবে, যাতে ভাস্করও সেই শেয়ার বিক্রি করে লাভবান হতে পারে। সুরজের আর কোনো উপায় ছিল না, তাই সে ভাস্করের কথায় রাজি হয়ে যায়। এরপর হর্ষদ মেহতা ব্যাংক থেকে বিয়ার নিয়ে তার থেকে 1% চুক্তি মোতাবেক ভাস্করকে দেয়, কিন্তু এখন এই ব্ল্যাক মানিকে হোয়াইট মানিতে কনভার্ট করতে হবে। তখন ভাস্কর অ্যান্টনির এক পুরনো পার্টনারের কাছে যায়, যার নাম আনোয়ার ভাস্করকে আইডিয়া দেয় এই টাকা তারা যদি লটারি বিক্রেতার কাছে দিয়ে দেয় তবে সে আমাদের উইনিং লটারি দিয়ে দিবে। লটারিতে জেতা টাকা ট্যাক্স কাটার পর সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে। এই কৌশলে ভাস্কর 25 লাখ টাকা লটারি জেতে, সেখান থেকে ট্যাক্স কাটার পর 17 লাখ টাকা তার হাতে অবশিষ্ট থাকে। ভাস্কর সেই 17 লাখ টাকা শেয়ারে ইনভেস্ট করে 70 লাখ টাকা বানিয়ে ফেলে, কারণ হর্ষদ মেহতা তাকে শেয়ারের সব ইনফরমেশন শেয়ার করছিল। তখন প্রেজেন্টে ভাস্কর সিবিআই অফিসারকে বলে, স্যার আমি একদিন লটারি জিতে সেই টাকা শুধুমাত্র শেয়ার মার্কেটে ইনভেস্ট করেছি আর সেখান থেকে প্রফিট করতে করতে এত টাকা বানিয়েছি। তখন অফিসার ভাস্করকে জিজ্ঞাসা করে, আপনি একদিনে 70 লাখ টাকা কোথায় খরচ করেছেন? ভাস্কর বলে, কিছুদিন আগে তার বোনের বিয়ে ঠিক হয়, বিয়ের কেনাকাটা করতে আমি একটি শপিং মলে যাই, কিন্তু তারা আমার জামা কাপড় দেখে আমাকে নিয়ে তামাশা করে, তাই আমি তাদের অহংকার ভাঙতে একটি দামি গাড়ি কিনে ওই শপে সব জিনিস কিনে ফেলি, এতে আমার পুরো 70 লাখ টাকা খরচ হয়ে যায়। এরপর ভাস্কর দ্বিতীয়বার বিয়ার ইস্যু করলে 1% কমিশন তার কাছে আসে। সে যখন আনোয়ারের কাছে যায় তখন সে ভাস্করকে আরেকটি দারুণ আইডিয়া দেয়। আনোয়ার বলে, আমরা একটা ফেক কোম্পানি খুলবো আর সেই কোম্পানির বেশি বেশি ট্রানজ্যাকশন দেখিয়ে ব্ল্যাক মানিকে হোয়াইট মানিতে কনভার্ট করব। এভাবে ভাস্কর সুমতি নামে একটি হোম ফুড বিজনেস ওপেন করে। সেই সাথে ভাস্কর কোম্পানির নকল কাগজপত্র তৈরি করে, যাতে সে দেখাতে পারে বিজনেসের জন্য বাইরে থেকে প্রোডাক্ট ইম্পোর্ট হচ্ছে। এভাবে ভাস্করের অ্যাকাউন্টে আস্তে আস্তে অনেক টাকা জমা হয়ে যায়। এরই মাঝে ভাস্কর নেশাও শুরু করে। ভাস্করের মধ্যেও এক ধরনের পরিবর্তন চলে আসে, সে টাকার নেশায় অন্ধ হয়ে পড়ে, এমনকি তার কলিগদের সাথেও দুর্ব্যবহার করতে শুরু করে। একদিন কাটারিয়া ব্যাংকের ম্যানেজার কোনো কাজে ভাস্করের কাছে আসে। কথায় কথায় ভাস্কর বলে, হর্ষদ মেহতার থেকে এখনো 90 কোটি টাকার বিয়ার আসা বাকি রয়েছে, এখন তিনি নতুন করে আবার বিয়ার নিতে চাইছেন। তখন ম্যানেজার বলে, 90 কোটি টাকা? এত টাকার বিয়ার তো আমি কখনোই ইস্যু করিনি। এরপর ম্যানেজার যখন সেই পেপারসগুলো চেক করে তখন বলে যে, আরে এটা তো আমার সিগনেচার না, হর্ষদ মেহতা কাউকে দিয়ে আমার সিগনেচার নকল করিয়েছে। যদি এই খবর আরবিআই জানতে পারে তবে তারা এই বিষয়ে তদন্ত শুরু করবে, তখন আমাদের দুজনের নাম বেরিয়ে আসবে। এইসব বলতে বলতে ম্যানেজার ভয়ের কারণে সেখানে হার্ট অ্যাটাক করে মারা যায়। এরপর যখন সুরজ আরেকবার আসে, ভাস্কর তখন তাকে ধমক দিয়ে বলে, সেই 90 কোটি টাকা দেওয়ার পরে আমি নতুন বিয়ার ইস্যু করব। সুরজ তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু ভাস্কর তার কোনো কথাই শুনে না। এদিকে ভাস্করের বেস্ট ফ্রেন্ড সাম্বাও চোরাচালান করার সময় পুলিশের কাছে ধরা পড়ে। তখন ভাস্কর পুলিশ অফিসারকে ঘুষ দিয়ে তাকে জেল থেকে বের করে আনে। এরপর একদিন ভাস্করের শালাবাবু ভাস্করের কাছে টাকা ধার চাইতে আসে। এরই মাঝে সুমতি ও তার মায়ের মধ্যে ব্যবসা নিয়ে ঝামেলা শুরু হয়। সুমতির মা বলে, এই বিজনেস আইডিয়া আমার ছিল, আমার কারণে এই ব্যবসা এত উন্নতি করেছে। তখন রাগে সুমতির দোকানের জিনিসপত্র ভেঙে ফেলে। পরিবারের মধ্যে এমন অশান্তি দেখে ভাস্করের বাবা এত বছর পর নিজের মুখ খুলে। তিনি ভাস্করকে একলা নিয়ে গিয়ে জিজ্ঞাসা করেন, তুমি কি কাজ করো? আমাকে সত্যি সত্যি বলো, কারণ এই বিল দেখে মনে হচ্ছে না এগুলো আসল। ভুলে যাস না তোর এই বাবা একসময় চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ছিল। ভাস্কর তার বাবাকে সব সত্যি বলে দেয়। তার বাবার বোঝানোর ফলে ভাস্কর অর্থের নেশা থেকে বেরিয়ে আসে আর যাদের সাথে খারাপ আচরণ করেছে তাদের সবাইকে টাকা দিয়ে হেল্প করা শুরু করে। একদিন ব্যাংকের জিএম ভাস্করকে জিজ্ঞাসা করে, তুমি হর্ষদ মেহতার বিয়ারকে অ্যাপ্রুভ কেন করছো না? ভাস্কর বলে, স্যার ইনার কাছ থেকে এখনো 90 কোটি টাকা আসা বাকি আছে, এখন আমি আরেকটি বিয়ার কিভাবে ইস্যু করব? কিন্তু জিএম ভাস্করের ওপর ফোর্স করার চেষ্টা করে। তখন ভাস্কর লোক দেখিয়ে সবার সামনে ব্যাংক থেকে রিজাইন নিয়ে চলে যায়। আর রিজাইন করবার পরের দিন ওই সিবিআই অফিসার ভাস্করকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসে। লক্ষ্মণ ভাস্করকে বলে, তোমার ব্যাংক অ্যাকাউন্টে যে টাকা আছে সেগুলো হোয়াইট মানিতে দেখানোর সব বন্দোবস্ত তুমি করে রেখেছো, কিন্তু আমি চাইলে এইসব পেপারস গায়েব করতে পারি। আমি যদি ইনকাম ট্যাক্স অফিসারদের তোমার অ্যাকাউন্ট সম্পর্কে বলি তাহলে তোমার নিশ্চিত জেল যেতে হবে। এখন তুমি যদি তোমার ভালো চাও তবে আমার কথা মতো তোমার অ্যাকাউন্টে সব টাকা হর্ষদ মেহতার কাছে দিয়ে দাও। ভাস্কর বুঝতে পারে যে এই সব কিছু হর্ষদ মেহতার চাপে করা হচ্ছে, যেখানে ব্যাংকের চেয়ারম্যান ও জিএমও জড়িত। ভাস্কর যদি তার টাকা হর্ষদ মেহতাকে দিয়ে দেয় তবে সে ব্যাংকের সমস্ত ঋণ পরিশোধ করে ফেলবে আর সেন্ট্রাল ব্যাংক ইন্সপেকশনে আসলে ব্যাংকের টাকা ব্যাংকেই থেকে যাবে, যার ফলে হর্ষদ মেহতার বিরুদ্ধে কোনো অভিযোগও আসবে না। এখন অসহায় ভাস্কর তার পরিবারের সাথে সমস্ত টাকা হর্ষদ মেহতার নামে লিখে দেয়। কিন্তু পরের দিন তারা যখন ভাস্করের অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে যায় সেখানে তারা জানতে পারে যে ভাস্কর 10 দিন আগেই তার ব্যাংক থেকে সমস্ত টাকা তুলে নিয়েছে।
কিন্তু সেই ডাটা তখনও কম্পিউটারে শো হয় না। আসলে সেই সময় ব্যাংকিং ব্যবস্থা এতটা আধুনিক ছিল না। এই ট্রানজ্যাকশন শুধুমাত্র ব্যাংকের লেজার বুকে এন্ট্রি করা হয়েছিল, যা জিএম বা চেয়ারম্যান কেউই খেয়াল করেনি। এর পরের দৃশ্যে আমরা দেখি ভাস্কর তার পুরো পরিবারকে নিয়ে প্লেনে করে আমেরিকার উদ্দেশ্যে রওনা হয়েছে। এরপর ফ্ল্যাশব্যাকে আমাদেরকে দেখানো হয় ভাস্কর যখন তার বাবাকে সবকিছু খুলে বলে। সেই সময় তার বাবা তাকে বলে, ইনকাম ট্যাক্স বা আরবিআই লোকেরা অবশ্যই একদিন না একদিন সবকিছু জানতে পারবে। এর থেকে বাঁচতে হলে তোমাকে ব্যাংক থেকে সমস্ত টাকা তুলে দেশ ছেড়ে চলে যেতে হবে। এরপর ভাস্কর অ্যান্টনির সাহায্যে $25 মিলিয়ন দিয়ে আমেরিকায় একটি হোটেল ক্রয় করে। ভাস্করের বাবার কিছু পরিচিত বন্ধু ছিল, যাদের মাধ্যমে সে এইসব অফিসিয়াল কাজ করিয়ে নিয়েছে। তারপর ভাস্কর নিজে ইনকাম ট্যাক্সের লোকদের জিএম, চেয়ারম্যান এবং সিবিআই অফিসার লক্ষ্মণ সম্পর্কে সবকিছু এক্সপোজ করে দেয়, যে কারণে ইনকাম ট্যাক্সের লোকেরা স্ক্যামের সাথে জড়িত সবাইকে গ্রেপ্তার করে। এরপর হর্ষদ মেহতাকেও জিজ্ঞাসাবাদের জন্য থানায় ডাকা হয়। অন্যদিকে ভাস্করকে দেখানো হয় যে তার পরিবারকে নিয়ে আমেরিকায় আরামায়াসে জীবন কাটাচ্ছে এবং নিজেদের সব স্বপ্ন পূরণ করছে। আর এরই সাথে এই মুভিটি এখানে সমাপ্ত হয়। আশা করি মুভিটি আপনাদের ভালো লেগেছে।